লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আলোচনা হয়েছে প্রাথমিক। এরকম আমরা শিখেছিলাম যে লাইটের ওয়েভ নেচার ধরলে কিছু এক্সপেরিমেন্টের এক্সপ্লানেশন পাওয়া যাচ্ছে। ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, রিফ্লেকশন, রিফ্রাকশন, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, পোলারাইজেশন, এই যে ফেনোমেনাগুলো লাইট এক্সিবিট করে তার এক্সপ্লানেশনটা লাইটকে যদি আমরা ওয়েভ ধরি তাহলে সেখান থেকে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কিন্তু 19th সেঞ্চুরির শেষ দিকে এবং 20th সেঞ্চুরির শুরুর দিকে কয়েকটা ফেনোমেনা আবিষ্কার হয়েছিল যার ব্যাখ্যা ওয়েভ থিওরি থেকে আসছে না। তার জন্য পার্টিকেল কনসেপ্ট আনতে হয়েছিল। সেই ফেনোমেনাগুলো হচ্ছে বিবিআর অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, অ্যাটমিক স্পেকট্রা, স্পেসিফিক হিট অফ সলিডস। এইগুলোর ব্যাখ্যা ওয়েভ নেচার ধরলে আসছে না, সেগুলোর জন্য পার্টিকেল নেচার ধরতে হচ্ছে, অর্থাৎ ফোটনের যে কনসেপ্টটা। তাহলে আলো একই সাথে তরঙ্গ, আবার একই সাথে কণা। হাউ ক্যান light be both a particle and wave simultaneously? এখন যদি হয়ও তাহলে অসুবিধাটা কোথায়? একটা তো যুক্তি দিয়ে আমার অসুবিধার কথা বলতে হবে, শুধু মানি না, মানব না এসব বললে তো হবে না। অসুবিধাটা এখানে হচ্ছে যে পার্টিকেল মানে হচ্ছে তার একটা টাইমে একটাই পজিশন। অন্য পজিশন সে যদি অ্যাকোয়ার করতে চায় তাহলে সেটা এই সময়ে হবে না, অন্য সময়ে যেতে হবে তাকে। অর্থাৎ একই সময়ে দুটো পজিশন সম্ভব নয়। x1 at t1 যদি হয় তাহলে যদি ও অন্য পজিশনে যেতে চায় তাহলে কিন্তু এখানে t1 লেখা যাবে না, এটা হতে হবে t2। এটা হচ্ছে বিষয়। আর ওয়েভ নেচার মানে কি? ওয়েভ নেচার মানে হচ্ছে ও একই সময়ে অনেকটা জায়গা জুড়ে থাকতে পারে, একাধিক পজিশনও নিতে পারে, x1, x2, x3 একটা পার্টিকুলার টাইম। তাহলে এইটা হচ্ছে পার্টিকেল নেচার, এইটা হচ্ছে ওয়েভ নেচার। তাহলে একটা টাইমে দুটো পজিশন নয়, এটা পার্টিকেল নেচার। একটা টাইমে একাধিক পজিশন সম্ভব, এটা ওয়েভ নেচার। তাহলে সাইমালটেনিয়াসলি কিভাবে দুটো হয়? অর্থাৎ একই সঙ্গে তো এটা হতে পারে না যে একটা পার্টিকুলার টাইমে ও একাধিক জায়গাতেও রয়েছে আবার একটা জায়গাতেই রয়েছে। ঝামেলাটা এখানে লেগে যাচ্ছে, সেই কারণে মন মানতে চাইছে না। ব্যাখ্যা কি হবে আসছি। ইলেকট্রন যে পার্টিকেল সেটা প্রমাণ করলেন থমসন। তিনি আবিষ্কার করলেন, প্রমাণ করলেন। ক্যাথোড রে থেকে পার্টিকেল নেচারটা প্রমাণ হচ্ছে, আবিষ্কারও হচ্ছে। আবার অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে তার পার্টিকেল নেচারটা ম্যানিফেস্ট হচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে।
আবার এই থমসনেরই ছেলে তিনি আবার প্রমাণ করলেন যে ইলেকট্রনের ওয়েভ নেচার রয়েছে। যে যে এক্সপেরিমেন্টের জন্য মনে হচ্ছে যে ইলেকট্রনের ওয়েভ নেচার আছে, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেভিসন অ্যান্ড জার্মার্স এক্সপেরিমেন্ট। সেখানে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়েছিল ইলেকট্রন পাঠিয়ে। তো ইন্টারফারেন্স দিচ্ছে, ডিফ্রাকশন দিচ্ছে, অর্থাৎ আলো যা যা দেয় দিচ্ছে, এটা ব্যতিচার হচ্ছে। আর এটা কখনো পার্টিকেল দ্বারা সম্ভব নয়। ইন্টারফারেন্স হতে গেলে ওয়েভ হতেই হবে। তাহলে ইলেকট্রনেরও পার্টিকেল নেচার রয়েছে, আবার ওয়েভ নেচার রয়েছে। কিন্তু লজিকটা কি? এখানে যেমন লজিক ছিল, এখানে এর ওয়েভ নেচারের সপক্ষে যুক্তিটা কীরকম হবে সেটা করার আগে, অর্থাৎ 1924 সালের কিছু পূর্বে লাইটের ক্ষেত্রে আইনস্টাইন দেখিয়েছিলেন যে E = mc², সেটা এর ক্ষেত্রেও প্রযোজ্য। এটা মাস, এটা ভেলোসিটি অফ লাইট, এটা এনার্জি, এটা লাইটের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা উনি বলেছিলেন। এটা কি হবে? মাসটা হবে, যখন মুভ করছে তখন যে মাসটা, সেই মাসটা। আর E = h নিউ, এটা প্লাঙ্কস ল। তাহলে এই দুটো একই জিনিসের জন্য প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখান থেকে কনক্লুশন mc² = h নিউ। এবার h নিউ মানে কি? hc/λ, নিউটা ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ, এমটা মাস অফ ফোটন, সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এইচটা প্লাঙ্কস কনস্ট্যান্ট। একটা সি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে mc = h/λ, or lambda = h/mc। এই এমসিকে আলাদা করে রিয়েলাইজ করা সম্ভব নয়, যে ফোটনের মাসটা কত সেটা বসিয়ে দিই আর লাইটের ভেলোসিটি কত সেটা বসিয়ে দিই। এইভাবে আলাদা করে রিয়েলাইজ করা যায় না। মাস ইন্টু ভেলোসিটি মানে মোমেন্টাম, একদম মোমেন্টাম অফ ফোটন ভাবে এটাকে রিয়েলাইজ করতে হয়। তাহলে সম্পর্ক যেটা পাওয়া গেল সেটা হচ্ছে λ = h/p, যেখানে পিটা হচ্ছে মোমেন্টাম অফ ফোটন, ফোটনের ভরবেগ। তাহলে এর মধ্যে কি রয়েছে? এই ভরবেগ, অর্থাৎ এটা কণা ধর্ম, এটাই পার্টিকেল নেচার। আর এটা ল্যামডা অর্থাৎ ওয়েভলেন্থ, এটা হচ্ছে ওয়েভ নেচার। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন রিপ্রেজেন্টিং ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটা ফর ফোটন, ফর লাইট। এখন 1924 সালে ডি ব্রগলি, এটা আসল উচ্চারণটা দা ব্রয়, উনি একটা দারুণ লজিক দিলেন। উনি লজিকটা এরকম দিচ্ছেন যে ভাইব্রেশন ইন আ ক্লাম্পড স্ট্রিং, অর্থাৎ একটা দড়িকে টান টান করে বেঁধে দেওয়া হলো, সেখানে যে কম্পনগুলো সৃষ্টি হচ্ছে সেখানে কোয়ান্টাম নাম্বার তৈরি হচ্ছে। তাহলে এই যে স্ট্রিংটা সেটা ক্লাসিক্যাল পার্টিকেল, সেটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল নয়, একে দেখতে পাওয়া যায়। এর মধ্যে কোয়ান্টাম নাম্বার আসছে কখন? যখন এ ওয়েভ জেনারেট করছে। তাহলে ইলেকট্রনেরও ওয়েভ থাকতে হবে। কিভাবে বললেন সেটা আসছে।
এটা একটা গিটার আঁকলাম, একটু কষ্ট হচ্ছে বুঝতে, তবে কাজ চলে যাবে। 3 ডাইমেনশনাল করে দিলাম। এখানে কি করছি আমি, এই যে দড়িটা এখানে বাঁধা রয়েছে আর এখানে বাঁধা রয়েছে, এবার এখানে বাজাতে হয়, আর বাঁ হাতে করে, মানে যদি সে রাইট হ্যান্ডেড হয়, বাঁ হাতে করে এখানে আঙুলগুলোকে বিভিন্ন জায়গায় ঠেকা দিতে হয়। এরকম এরকম জিনিস বসানো থাকে, নির্দিষ্ট জায়গাতে ঠেকা দিতে হয়, দিয়ে বিভিন্ন ধরনের সুর তোলা যায়। সাধারণত 4টে তার থাকে, সরু, তারপর আস্তে আস্তে মোটা হয়। তাহলে ওই যে বাঁ হাতে করে ঠেকাটা দিচ্ছে, ওটা কি? ওটা আসলে এই যে লেন্থ অফ দ্য স্ট্রিং, সেটাকে টিউন করা হচ্ছে, অর্থাৎ ছোট বড় করছি আমি। বাজাতে বাজাতে তো আর দড়িটাকে খুলে ছোট করা বা বড় করা যায় না, তাই হাত দিয়ে লেন্থটাকে ছোট করে দিচ্ছি। এতটা অংশ বাজছে, তখন কম্পনটা এখানে জেনারেট করছি, এখানে গিয়ে থামিয়ে দিচ্ছি। অর্থাৎ এই জায়গাটা ফিক্সড, এখানে বাজাচ্ছি, আর কোথায় দাঁড়াবে সেটা হাতে করে ঠিক করে দিচ্ছি। আর যেখানে দরকার নেই, চাইছি পুরোটাই বাজুক, সেখানে আমি হাতটা তুলে নিচ্ছি। অতটা লেন্থ, অর্থাৎ লেন্থটাকে আমি টিউন করছি। এবার যদি লেন্থটা ফিক্সড থাকে, তাহলে কীরকমভাবে বাজতে পারবে? এইটা হচ্ছে প্রথম ভাইব্রেশন। এটা যদি পুরোটা আঁকা যায় তাহলে এরকম হবে, এটা একটা কমপ্লিট ওয়েভলেন্থ। তাহলে এটা কত? এটা হচ্ছে λ/2। তাহলে 1 নম্বর যে পজিশনটা, সেখানে হচ্ছে L ইকুয়ালস টু, অর্থাৎ দড়ির যে দৈর্ঘ্যটা, সেটা ইকুয়ালস টু λ/2। তারপরে যেভাবে এটাকে বাজানো যাবে, এমন কিন্তু নয় যে এটা তার পরের দড়িটার কথা বলছি, তা না। এই দড়িটাকেই আমি এখানে আঁকছি আবার। তাহলে প্রথমটা ফান্ডামেন্টাল হলো, তারপরেরটা ফার্স্ট ওভারটোন। এর মাঝে কোনো ওয়েভলেন্থ আমি পাবো না, তার কারণ এখানে ক্লাম্প করা আছে দড়িটাকে। এর মাঝে যদি আমাকে আঁকতে হয়, তাহলে সেটা কেমন হবে? এখানে তো দড়িটা বাঁধা আছে, তাহলে মাঝের কোনো ওয়েভলেন্থ নিলে কি হবে? এই যেখানে বাঁধা আছে সেই জিনিসটাকে খুলে উপড়ে দিয়ে এইখানে চলে আসতে হবে ওকে। তাই এখানে অ্যামপ্লিটিউডটা 0 করার জন্য এইটা হলো, তারপরের যেটা অ্যালাউড সেটা হচ্ছে এটা, কারণ দুদিকে নোট তৈরি করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু আমরা একটা কমপ্লিট ওয়েভ পেয়েছি, কমপ্লিট অসিলেশন পেয়েছি। তাহলে এটা ল্যামডা। এবার কায়দা করে লেখা যাক, এটা 1 ইন্টু আর এটা 2 ইন্টু λ/2, অর্থাৎ দুটো λ/2 আছে এখানে, আর এখানে একটা λ/2 আছে। এইভাবে যদি আমরা তার পরেরটাতে চলে যাই, তাহলে কেমন হবে? এখানে 3টে λ/2 আছে। So in general, L equals to n into λ/2, or lambda equals to 2L/n. অসংখ্য গান আছে, অসংখ্য গানে অসংখ্য সুর আছে। তাহলে শুধু 4টে তার দিয়ে অসংখ্য গান গাওয়া অসম্ভব। সে কারণে বাঁ হাত দিয়ে লেন্থটাকে নানা রকম করছি। তাহলে নানা রকম যদি লেন্থ হয়, তাহলে নানান ধরনের ফান্ডামেন্টাল ফার্স্ট ওভারটোন, সেকেন্ড ওভারটোন বেরোবে। তাহলে নানান ধরনের সুর তৈরি করতে পারবো। এটা যারা গিটার বাজায় তারা আরও ভালো বুঝতে পারবে। আমার যেটুকু প্রয়োজন এখান থেকে সেটা হচ্ছে এই অংশটুকু, যে ওয়েভলেন্থটা ওখানে জেনারেট করা হচ্ছে সেটা হচ্ছে λ = 2L/n,
অর্থাৎ যা খুশি করা যাবে না, কারণ সুপারপজিশন হচ্ছে। কম্পনটা যাচ্ছে ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে করে করে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করছে, স্টেশনারি ওয়েভ জেনারেট করছে। এখানে এনের মান কি কি পেয়েছি? 1, 2, 3 এইগুলো হচ্ছে অ্যালাউড। কোনগুলো অ্যালাউড নয়? 1.5, 2.7, 3.2 এগুলো অ্যালাউড নয়। তাহলে কি দেখলাম? যে গিটারের যে স্ট্রিং, অর্থাৎ গিটার না নিয়ে অন্য কিছুও নিতে পারি, ক্লাম্পড স্ট্রিং, সেতার হতে পারে, বীণা হতে পারে, ক্লাম্পড স্ট্রিং সেটা একটা ক্লাসিক্যাল পার্টিকেল। সেখানে আমি কি শর্ত দিয়েছি? শর্তটা হচ্ছে সুপারপজিশন, অর্থাৎ একটা ওয়েভ যাবে, একটা ওয়েভ ফিরবে, সেটা একে অপরের ওপর চেপে যাবে। সুপারপজিশন হলো তার মধ্যে ওয়েভ নেচার আছে। সুপারপজিশনটা শর্ত, ওয়েভ নেচার আছে। কি দিল সে? দিল সে কোয়ান্টাম বিহেভিয়ার, অর্থাৎ সব ওয়েভলেন্থ নিয়ে ও এক্সিস্ট করবে না, শুধুমাত্র কিছু স্পেসিফিক ওয়েভলেন্থ অ্যালাউড হবে। দা ব্রয় এই বিষয়টা লক্ষ্য করলেন। উনি বললেন যে ইলেকট্রন সেটাও একটা ক্লাসিক্যাল পার্টিকেল, আমরা দেখেছি। যখন ইলেকট্রনটা একটা নির্দিষ্ট অরবিটে ঘুরবে তখন তার বেগ কত? যদি হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট বোর অরবিট হয় তখন সেখানে c/137, আলোর বেগের 150 ভাগের 1 ভাগ, তার কাছাকাছি। তাহলে সেটা একটা হিউজ বেগ, অর্থাৎ 2000 কিলোমিটার প্রতি সেকেন্ড। কিন্তু এই অরবিটটার যে সার্কামফারেন্স সেটা অত্যন্ত কম, চোখে দেখা যায় না। তাহলে যে সেকেন্ডে 2000 কিলোমিটার অতিক্রম করে সেখানে কতবার পাক দেবে? 1 সেকেন্ড। এই সময়টুকুতে বহুবার, অসংখ্যবার সে পাক দেবে। এখানে কতবার পাক দেবে বের করাও যায় অঙ্ক বসে। তাহলে কি হবে? ইলেকট্রনটা এরকমভাবে ঘুরে এসে দেখবে যে সে এখনো যাত্রা শুরু করেনি, এত তার স্পিড, এত স্পিডে ঘুরছে যে ঘুরে এসে দেখবে যে সে এখনো যাত্রা শুরু করেনি। ফলে সুপারপজিশন ইজ ইনএভিটেবল, অর্থাৎ একটা ওয়েভ আর একটা ওয়েভের ওপর চেপে যাবে। যে ওয়েভটা রয়েছে যাবার সময়, যে ওয়েভটা এলো সেটা ওর ওপরে চেপে যাবে। তাহলে এখানেও সুপারপজিশন ইনএভিটেবল হবেই। ওয়েভ কিনা এখনো জানা নেই, কিন্তু কোয়ান্টাম বিহেভিয়ার যে শো করছে সেটা তো আমরা আগেই দেখেছি। কিসে দেখেছি? আমরা বোরের যে পস্টুলেট এবং সেখান থেকে রিডবার্গ ইকুয়েশন আসতে দেখেছি। mvr = nh/2π, অর্থাৎ এটা কোয়ান্টাম নেচার। এই ভ্যালুগুলো হলে তবে সেই অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো অ্যালাউড, আর এই অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো কিছু পার্টিকুলার অরবিটে আসে, সব অরবিটে আসে না। একইভাবে যেমনভাবে যে গিটারের এক্সাম্পলটা দিলাম, সব কম্পন ওখানে জেনারেট করা যাচ্ছে না, শুধুমাত্র কিছু স্পেসিফিক জেনারেট করা যাচ্ছে। তাহলে সব মিলে যাচ্ছে, তাহলে ইলেকট্রন ওয়েভ নয় কেন? এটা হতে হবে, বাকি সবটাই তো মিলে গেল। এই দুর্দান্ত অ্যানালজিটা ডি ব্রগলি কিন্তু টানলেন এবং বললেন যে ইলেকট্রন ওয়েভ নেচার দেখাতে বাধ্য। কি কি বললেন? পার্টিকেল নেচারটা ক্যাথোড রে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, আর ওয়েভ নেচারটা ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এবং এই যে একটা স্টেবল অরবিট জেনারেট করছে, এইগুলো থেকে প্রমাণ হচ্ছে যে তার ওয়েভ নেচার আছে। যে জিনিসটা লাইটের ক্ষেত্রে পাওয়া গিয়েছিল λ = h/p, দা ব্রয় কিন্তু বললেন যে এটা ইলেকট্রনের জন্যও হবে, এটা সবার জন্য সত্যি। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা এটাই হবে, λ =
h/p হবে। কিন্তু সেই পিটা হচ্ছে mv। এখানে কিন্তু এম আর ভিকে আলাদা করে রিয়েলাইজ করা সম্ভব। এমটা হচ্ছে মাস অফ দ্য মাইক্রোস্কোপিক পার্টিকেল, যদি ইলেকট্রন হয় তাহলে মাস অফ ইলেকট্রন, যদি প্রোটন হয় মাস অফ প্রোটন, আলফা পার্টিকেল হলে মাস অফ আলফা পার্টিকেল। ডি ব্রগলি বলেন যেটা সবার জন্য ভ্যালিড, ট্রাকের জন্য ভ্যালিড, তাহলে ট্রাক হলে এটা মাস অফ ট্রাক। আর ভিটা হচ্ছে সেই পার্টিকেলটার ভেলোসিটি, দুটোকে গুণ করলে ভরবেগ, এটা পার্টিকেল নেচার এখানে রইল। আর এই যে ল্যামডাটা তৈরি হলো এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মতো ওয়েভলেন্থ নয়, এই ওয়েভটা ম্যাটারের সাথে জড়িয়ে থাকে, তাই একে ডি ব্রগলি ম্যাটার ওয়েভলেন্থ বলে। শুধু ওয়েভ বা ওয়েভলেন্থ না বলে এটাকে ম্যাটার ওয়েভ এবং ম্যাটার ওয়েভলেন্থ বলা হয়। তাহলে এই রিলেশনটা যে কোনো ক্লাসিক্যাল পার্টিকেল তার ক্ষেত্রেই ভ্যালিড উনি বলে দিলেন। কিন্তু এটা কি বিহেভিয়ার? এটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি। দ্য ব্রয় অর্থাৎ ডি ব্রগলির এই যে ম্যাটার ওয়েভ ইকুয়েশন ল্যামডা ইকুয়ালস টু h/p, এটা দেখার পরে অনেক বিজ্ঞানী আড়ালে আবডালে বলতে লাগলেন যে যা খুশি তাই চলছে, যে যা পারছে বলে দিচ্ছে। কিন্তু উনি একটা জিনিস করে দেখালেন যাতে করে সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেল। তো সেই জিনিসটাতে আসার আগে আমাদেরকে একটা জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার। একটা ওয়েভ নিলাম, আরেকটা ওয়েভ নিলাম, সেম ফ্রিকোয়েন্সি অর্থাৎ সেম ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড যা হবে হোক, অর্থাৎ এটা হচ্ছে মিন পজিশন, এই মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা যা হবে হোক, এই ওয়েভলেন্থটা দুটোর ক্ষেত্রে ফিক্সড। দুটো ডিফারেন্ট ওয়েভ কিন্তু সেম ওয়েভলেন্থ, এই দুটোকে সুপারপোজ করানো হলো। এই সুপারপোজ করানো মানে যারা বুঝতে পারছে না তারা বিষয়টা ভাব, যে তরঙ্গটাকে আমি সৃষ্টি করেছি, আমি এই তরঙ্গটাকেও সৃষ্টি করলাম একই জায়গায়, এমন করে তৈরি করলাম যাতে করে এরকম এবং এরকম একসাথে তৈরি হয়, তাহলে দুটোর যেটা রেজাল্টেন্ট এফেক্ট সেটা দেখাবে, সেটাই সুপারপজিশন। এখানে কি হবে, এই ওয়েভটা একে বলছে তুই ওঠ, একই পজিশনে এই ওয়েভটা বলছে তুই ওঠ, তাহলে তারা একই ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আবার এখানে বলছে নাম, এও বলছে নাম, এ বলছে কিছু করার দরকার নেই, ওঠা নামা দরকার নেই, তাহলে রেজাল্টেন্টটা কি হলো, বেড়ে গেল অ্যামপ্লিটিউডটা। এইটা হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক, নষ্ট হলো না জিনিসটা, এরা রেনফোর্স করলো, দুটো যুক্ত হয়ে বেড়ে গেল, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবার এই যে ওয়েভটা নিয়েছি, একই ওয়েভলেন্থ নিয়েছি কিন্তু ফেজ ডিফারেন্স করে দিয়েছি। ফেজ ডিফারেন্স কথাটার মানে কি, আর একটু আঁকি তাহলে বোঝা যাবে। অর্থাৎ যে পাহাড়টা এখানে ছিল সেটা আসলে এটাকে আমি সরিয়ে দিয়েছি। কতটা সরিয়েছি, এই এক একটা ব্লক হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কতটা সরিয়েছি, নতুন একটা জিনিস চলে এসছে এখানে, এইটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি,
তাহলে 180 ডিগ্রি শিফট করিয়ে দিয়েছি এদিকে। তাহলে এই ফেজ ডিফারেন্স অর্থাৎ ফাইটা 180 ডিগ্রি নেওয়া হয়েছে, অর্থাৎ পাই। তার ফলে এখানে যেখানে পাহাড় ছিল এখানে সেখানে খাল, এখানে খাল, এখানে পাহাড়। তাহলে এই দুটো যখন সুপারপোজ করানো হবে, এ বলছে ওঠো, এ বলছে নামো, এ বলছে নামো, এ বলছে ওঠো, এ তো মহাবিপদ, এটা নষ্ট হয়ে গেল। এটাকে বলছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা একদম পিওর ওয়েভের প্রপার্টি, অর্থাৎ ইন্টারফারেন্স কেউ দেখাচ্ছে মানেই কিন্তু তার মধ্যে ওয়েভ ক্যারেক্টার রয়েছে। এটা লাইটও দেখাতে পারে, এটা ইলেকট্রনও দেখাতে পারে। ইলেকট্রন যে দেখাতে পারে সেটা এক্সপেরিমেন্টালি প্রুভ হয়ে গেছে ডেভিশন জার্মার এক্সপেরিমেন্টে, আর লাইট যে দেখাতে পারে সেটা তো ডিফ্রাকশন ইন্টারফারেন্সের যে এক্সপেরিমেন্ট আছে বিখ্যাত ডবল স্লিট এক্সপেরিমেন্ট, তাতে প্রমাণিত হয়েছে। ফেজে মিট করলে যদি ওয়েভলেন্থ সেম থাকে বা ফ্রিকোয়েন্সি সেম থাকে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, এটা গঠন করবে, থাকবে, এটা টিকবে, স্টেবল হবে। আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, অর্থাৎ যদি ফেজটা 180 ডিগ্রি ডিফারেন্স হয়, ওয়েভলেন্থ একই রেখে, ফ্রিকোয়েন্সি একই রেখে, তখন এরা নালিফাই করে দেবে একে অপরকে রিএনফোর্সের পরিবর্তে, ফলে নষ্ট হয়ে যাবে। এটাই দাব্রয় বললেন যে ইলেকট্রনের যে চয়েস, এটা নিউক্লিয়াস, 1 নম্বর কক্ষপথে থাকবো, যেটা নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পরে, তারপর আবার থাকবো না, তারপর আবার n=2 থাকবো, যেটা নিউক্লিয়াস থেকে আবার একটা ডেফিনিট ডিস্টেন্স দূরে, তারপর আবার গ্যাপ, তারপর 3 থাকবো, তারপর আবার গ্যাপ। এইভাবে যে কিছু অরবিটও সিলেক্ট করে নিচ্ছে, যে কোনো অরবিটে যে ঘুরছে না, তার কারণ হিসেবে দাব্রয় বললেন যে এইগুলোতেই একমাত্র কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, মাঝের জায়গাগুলোতে হচ্ছে না। এটাই কারণ স্টেশনারি অরবিটে, যার ব্যাখ্যা কিন্তু বোর ভালোভাবে দিতে পারেননি। দাব্রয় এই ব্যাখ্যাটা দিলেন এবং উনি বলছেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। ধরো n=3, এটা আমি স্কেল ছাড়া আঁকছি তো একটু এদিক ওদিক হবে, আমি বাড়িতে স্কেল নিয়ে আঁকার জন্য পরামর্শ দেব তোদের। একটু সময় নিয়ে স্কেল নিয়ে আঁকলে দারুণ হবে। এই মাপগুলো একটু দেখে নিতে হবে, যেমন আমার মনে হচ্ছে এটা ছোট হয়ে গেল। যাই হোক, জিনিসটা বুঝলেই হবে। আমরা n=3 নিয়ে দাব্রয়ের কনসেপ্টটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি। প্রথমে এরকম 3টে ভাগে ভাগ করে নিলাম, তারপরে মাঝে আবার একটা ভাগ করব, কারণ এটা একটা ফুল ওয়েভ হবে। আবার এখানে মাঝে একটা ভাগ করে নেব, এটা একটা ফুল ওয়েভ হবে। আবার এখানে মাঝে ভাগ করে নেব, এটা একটা ফুল ওয়েভ হবে। তাহলে এখান থেকে এখানে একটা ফুল ওয়েভ, এখান থেকে এখানে একটা ফুল ওয়েভ, এখান থেকে এখানে একটা ফুল ওয়েভ। উনি বললেন 3টে কমপ্লিট ওয়েভলেন্থ এখানে রয়েছে। এবার ইলেকট্রনের স্পিড তো মারাত্মক, 2000 কিলোমিটার পার সেকেন্ড, মানে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বাই 137-এর জায়গায় আমি 150 ধরলাম। তাহলে 150 আর এই 300 কেটে 2 থাকছে, তাহলে 2000 কিলোমিটার। 1 সেকেন্ডে 2000 কিলোমিটার যায়, অর্থাৎ এখান থেকে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, বোলপুর থেকে 1 সেকেন্ডে। কি স্পিড! কিন্তু তাকে ব্যাঙ্গালোর আমি যেতে বলছি না, তাকে এমন একটা জায়গায় ঘুরতে বলছি যেটাকে চোখে দেখা যায় না, এত ছোট। তাহলে সে কতবার পাক দেবে? সে লক্ষ কোটি বার পাক দিয়ে দেবে এখানে। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে ইলেকট্রনটা ঘুরে এসে দেখছে যে আমি এখনো যাত্রা শুরু করি নাই। অর্থাৎ এই ওয়েভটার উপরে এই ওয়েভটাই ঘুরে এসে আবার চেপে যাবে। তাই সুপার পজিশনটা এখানে ইনএভিটেবল, অর্থাৎ একটা ওয়েভ আর একটা ওয়েভের ওপর চেপে যাচ্ছে। এবার যদি কনস্ট্রাকটিভ হয় তাহলে টিকবে, ডিস্ট্রাকটিভ হলে
টিকবে না, বিষয়টা এরকম। এখানে কি হচ্ছে, এই যে তিনটে কমপ্লিট ওয়েভ দিলাম, তাতে যেখান থেকে শুরু করেছিল, যে দশাতে শুরু করেছিল, যে ফেজে, সেই ফেজে এসেই মিট করলো। ফলে এখানে কিন্তু ডিস্ট্রাকটিভ হওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে কনস্ট্রাক্ট করছে, এটা টিকবে। আবার যদি আমি n ইকুয়ালস টু 4 অর্থাৎ 4তম অরবিট নিই, ওইটা যদি n ইকুয়াল টু 3 হয় তাহলে n ইকুয়াল টু 4টা কিন্তু অনেক বড় হবে, কিন্তু আমরা এখানে নট টু স্কেলে করছি। কত বড় হবে সেটাও দেখিয়েছি। ওটা প্রথমটার 9 গুণ হবে, এটা প্রথমটার 16 গুণ হবে ফার্স্ট অরবিটে। এখানে 4টে ভাগে ভাগ করলাম, সেগুলোকে আবার একটা করে ভাগ করব। এটা একটা কমপ্লিট ওয়েভ। যখন 4টে নিলাম তখনও দেখা যাচ্ছে ফেজে মিট করছে। ফলে n ইকুয়াল টু 3তে যেমন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, এখানেও কিন্তু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে এবং এই অরবিটটা স্টেবল, এই অরবিটটাও স্টেবল। এবার একটা কাজ করা যাক, 3.5 নিয়ে দেখি, অর্থাৎ n ইকুয়ালস টু 3.5 নিয়ে দেখি যে এটা হয় কি না। এটা আঁকাটা কিন্তু খুব টাফ। প্রথমে n ইকুয়াল টু 3 হলে কেমন হতো সেটা একটু এঁকে নিই। এটা এবার n ইকুয়াল টু 3.5 মানে আরও একটা অর্ধেক তরঙ্গ থাকবে, তাহলে একটু করে পিছিয়ে আসতে হবে। তাহলে এখানে পিছিয়ে চলে এলাম। এবার এই যে পিছিয়ে চলে এলাম, এইটা কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্যের, একটা ওয়েভের। তাহলে একে এবার অর্ধেক করি, তাহলে এখানে একটা কমপ্লিট ওয়েভ দিলাম। এবার এখানে যতটা পিছিয়ে এসেছিলাম, এখানে ততটা তো অটোমেটিক পিছিয়ে আসবে, আবার এর জন্য পিছিয়ে আসবে, ফলে এটা এখানে চলে এলো। তাহলে এর অর্ধেক, তাহলে এখানে একটা কমপ্লিট ওয়েভ হলো। তারপর এখানে 3বার পিছিয়ে আসবে, অর্থাৎ এখানে এলো, তাহলে তাকে অর্ধেক করব। তাহলে এখান থেকে এখানে একটা কমপ্লিট ওয়েভ, এখান থেকে এখানে একটা কমপ্লিট ওয়েভ, আবার এখান থেকে এখানে একটা কমপ্লিট ওয়েভ। আর যে হাফ আছে সেটা এটা হবে। এখন এইটা যদি এরকম হয়, তাহলে তার যে কন্টিনিউইটি সেটা হবে এরকম। তাহলে এ বলছে ওঠো, এ বলছে নামো, দে উইল নালিফাই ইচ আদার। তাহলে 3.5 কেন হবে না বোঝা গেছে। 2.7 অ্যালাউড নয়, 3.5 অ্যালাউড নয়, শুধুমাত্র n ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6 এইগুলোই অ্যালাউড। এই ব্যাখ্যাটা কিন্তু বোর্ড দিতে পারেননি। দাবরয় যে কথাগুলো বললেন, তিনি যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা বললেন, সেখান থেকে কিন্তু স্টেবল অরবিটের ধারণাটা আরও পরিষ্কার হচ্ছে। চমক এখনো বাকি। উনি বলছেন যে n ইকুয়াল টু 3তে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, n ইকুয়ালস টু 4এ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অর্থাৎ এখানে 4টে কমপ্লিট ওয়েভ আছে, এখানে 3টে কমপ্লিট ওয়েভ আছে। তাহলে এই যে সার্কামফারেন্সটা, এটা 3টে ল্যামডার সমান, আবার এখানে সার্কামফারেন্সটা 4টে ল্যামডার সমান। তাহলে সম্পর্কটা কি? condition or criteria for a stable orbit, সেটা হচ্ছে সার্কামফারেন্স 2 pi r
ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। এটা 3 ল্যামডা হলে স্টেবল হচ্ছে, 4 ল্যামডা হলে স্টেবল হচ্ছে, 5 ল্যামডা হলে স্টেবল হচ্ছে, এটা শর্ত। দাব্রয় তার রিলেশনটা এবার এখানে বসালেন। যেহেতু এটা ইলেকট্রন, তাহলে ওটা পার্টিকেল ক্যারেক্টার যেমন আছে ওটার ওয়েভ ক্যারেক্টারও আছে। সেই ডুয়ালিটি ইকুয়েশনটা এখানে বসিয়ে দিলেন। এটা হচ্ছে h/mv। এখানে লিখতে হবে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অ্যাজ পার দাব্রয় ইকুয়েশন, সেটা বসিয়ে পাই। mvটাকে বাঁ দিকে নিয়ে আসি, 2পাইটাকে ডান দিকে নিয়ে যাই। mvটা বাঁ দিকে নিয়ে এলে হবে mvr, 2পাই ডান দিকে নিয়ে গেছি, এটা হচ্ছে nh/2পাই। এনটা হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট। কি দাঁড়ালো? বোর যেটা বলেছিলেন যে ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, only those orbits are allowed to electron where its angular momentum will be integral multiple of h/2পাই। এটা ধরে উনি রিডবার্গ ইকুয়েশন প্রমাণ করেছেন, যে রিডবার্গ ইকুয়েশন অ্যাটমিক স্পেকট্রাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। কিন্তু বোরকে যখন জিজ্ঞাসা করা হয় এটা কোথা থেকে পেলেন, উনি কিন্তু বলতে পারেননি। সেটা আমরা ত্রুটি হিসেবে দেখেছিলাম। কিন্তু দাব্রয় যে প্রস্তাব দিলেন সেখান থেকে কিন্তু বোরের ফার্স্ট পস্টুলেটটা চলে আসছে। অর্থাৎ বোর যেটা প্রেডিক্ট করেছিলেন রিডবার্গ ইকুয়েশনকে প্রমাণ করার জন্য, সেটা আসলে বাস্তব ঘটনা, কোনো অলৌকিক ঘটনা নয়। তাহলে এখানে কি হলো, একই সাথে বোরের পস্টুলেটটাও যেমন অ্যাকসেপ্টেবল হলো, আরও ত্রুটিমুক্ত হলো বোরের তত্ত্বটা, একইভাবে দাব্রয়ের তত্ত্বটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হলো। ইলেকট্রনের যে পার্টিকেল নেচারের পাশাপাশি ওয়েভ নেচারও রয়েছে, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। কারণ এখন আবিষ্কার হয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা অর্ডিনারি মাইক্রোস্কোপের যে এফিসিয়েন্সি তার থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক ক্ষুদ্র জিনিস যা সাধারণ মাইক্রোস্কোপের আয়ত্তের বাইরে, বহু বাইরে, সেসব জিনিসকে দেখা গেছে এবং আরও ভালো ভালো রিসার্চ কিন্তু হয়েছে। তাহলে যার প্রয়োগটাই এরকম, তার প্রপার্টি নিয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। আবার এক্স রে ডিফ্রাকশন দেয়, সেখান থেকে সলিড স্টেটে যে বিভিন্ন লেয়ারে অ্যাটম মলিকিউলগুলো বা আয়নগুলো সাজানো থাকে, সেই দুটো প্লেনের মাঝে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স বের করা সম্ভব হয়েছে। কিভাবে? এইভাবে আমি এক্স রে পাঠালাম, এক্স রে পেনিট্রেট করতে পারি। এখন রিফ্লেক্ট করে যাওয়ার পর এটা ইন্টারফারেন্স হলো, ইন্টারফারেন্স প্যাটার্ন পেলাম, সেখান থেকে এই ডিটা বের করা হয়েছে, ডিস্টেন্সটা। কিভাবে হবে সেটা সলিড স্টেটে আমরা শিখব। তো ইলেকট্রনের যেহেতু ওয়েভ নেচার আছে, তাহলে ইলেকট্রন পাঠিয়ে দেখা যাক এই এক্সপেরিমেন্টটাও দিতে পারে কিনা। সেটাই ডেভিসন অ্যান্ড জারমার্স এক্সপেরিমেন্ট। ইলেকট্রন সফলভাবে এই এক্সপেরিমেন্টটা দিতে পেরেছে এবং এখান থেকে এক্স রে সাহায্যে যেভাবে সলিড স্টেটের প্রপার্টি বের করা হয়, ইলেকট্রনের সাহায্যেও সেটা বের করা সম্ভব হয়েছে। তো ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা আমার প্রয়োজন এখানে, সেটা কিন্তু এক্স রের মতো হতে হবে। তাহলে কিভাবে সেই ওয়েভলেন্থটাকে আমি টিউন করব? তার জন্য ইলেকট্রনকে আমাকে একটা পোটেনশিয়ালের মধ্যে ছোটাতে হবে। যদি আমি এখানে একটা ইলেকট্রন রাখি, এই নেগেটিভ একে রিপেল করবে আর এই পজিটিভ একে টানবে, তাহলে এই ভোল্টেজেও ছুটবে। তাহলে একটা ফোর্স ফিল্ড যার ভোল্ট হচ্ছে ভি, সেখানে একটা ইলেকট্রন যে এনার্জিটা এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এবার ভোল্টেজ বাড়ালে ইলেকট্রন ভোল্টটা বাড়বে, আর এই এনার্জিটাই ওর মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি করবে, সেটা হচ্ছে ½ mv²। ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ই হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন, আর ভি হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাইড। এটাকে একটা কায়দা করে নিই, mv² করে নিই। 2টা যেমন আছে থাক, তাহলে একটা অ্যাডিশনাল এম আমি ওপরে গুণ করেছি, তাহলে তলায় ভাগ করে দিই, তাহলে এটা হবে p²/2m, যেখানে পিটা হচ্ছে মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন মুভিং আন্ডার আ
electric potential, or P square equals to 2m EV, or P equals to root over 2m EV. তাহলে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল ভিতে যদি একটা ইলেকট্রনকে ছোটানো হয় তাহলে তার মোমেন্টাম কত হবে বের করে নিলাম। এবার এই যে ওয়েভটা তৈরি করবে তার ওয়েভ লেন্থ ল্যামডা, দাবরয় ইকুয়েশন বলছে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, এখানে বসিয়ে দিলে আমরা পাবো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই 2m EV। এক্স রের যে ওয়েভ লেন্থ সেটা এখানে বসালাম, প্লাঙ্কস কনস্ট্যান্ট বসিয়ে দিলাম, মাস বসিয়ে দিলাম, ইলেকট্রনের চার্জ বসিয়ে দিলাম, ভোল্টেজ পেয়ে যাব। তাহলে আমি হোমওয়ার্ক দিচ্ছি যে ফাইন্ড দ্য ভোল্টেজ আন্ডার হুইচ হোয়েন অ্যান ইলেকট্রন মুভস it will be associated with the matter wavelength, the Broglie matter wavelength equivalent to X-ray। অর্থাৎ ভি পোটেনশিয়ালে যদি একটা ইলেকট্রন মুভ করে সেটা কত বের করতে বলা হয়েছে, তাহলে তার সঙ্গে যে ওয়েভলেন্থটা জড়িয়ে থাকবে ম্যাটার ওয়েভ সেটা এক্স-রের সাথে ইকুইভ্যালেন্ট হবে। তাহলে কাজ হচ্ছে এক্স-রের ওয়েভলেন্থটাকে সার্চ করা গুগলে গিয়ে, সেটা এখানে বসানো, এইচ এর মান বসানো, এম এর মান বসানো, ই এর মান বসানো, তাহলে ভি এর মানটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। কমেন্ট সেকশনে উত্তরটা দিস।